গ্যাংস্টার, সমাজসেবক, আবার রাজনৈতিক ঘুঁটি, এই তিন পরিচয়ের মাঝে সীমারেখাটা যখন ঝাপসা হয়ে যায় তখন জন্ম নেয় রহমান ডাকাতের মতো এক চরিত্র। আজ আমরা তার জীবনের সেই জটিল গল্পটাই বলবো। সময়টা ছিল ২০০৯ সাল, ৯ আগস্ট, মাঝরাত। করাচির গ্যাং ওয়ারের যে রক্তাক্ত ইতিহাস, তার একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল সেদিন। ভাবুন তো, ৩ বছর ধরে লিয়ারির রাস্তায় হাজার হাজার গুলি চলেছে, অথচ সেই রাতে মাত্র ৩ সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে গেল। আর ঠিক এখানেই জন্ম নেয় আজকের সবচেয়ে বড় প্রশ্নটা: কিভাবে মারা গেল এত শক্তিশালী একজন মানুষ? কেন তাকে মরতে হলো? এটা কি শুধুই একটা পুলিশ এনকাউন্টার ছিল, নাকি এর পেছনে ছিল কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? দেখুন, তার মৃত্যুকে বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে তার জন্মটা, মানে কোন পরিবেশ তাকে তৈরি করেছিল। লিয়ারি সেই আগুন থেকে কিভাবে একটা সাধারণ ছেলে হয়ে উঠল কুখ্যাত গ্যাংস্টার। চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। ৭০ দশকের লিয়ারির কথা যদি বলি, এটা ছিল করাচির এমন এক এলাকা যেখানে দারিদ্র্যটাই যেন নিয়ম, যেখানে ঠিকমতো স্কুল নেই, আইন কানুন পৌঁছায় না, আর মানুষের আশা বলতেও তেমন কিছু নেই। ঠিক এমনই একটা পরিবেশে রহমানের জন্ম, আর সেখানেই তার বেড়ে ওঠা। তো এখানে আমরা আসলে দুটো পরিচয়ের কথা বলছি। একদিকে সরদার আব্দুর রহমান বালুচ, যে ছেলেটা একটা অপরাধী পরিবারে জন্মেছিল, আর ঠিক তার উল্টো দিকে আছে রহমান ডাকাত, সেই কুখ্যাত গ্যাংস্টার যাকে পরে সবাই চিনবে। বিশ্বাস করা কঠিন, কিন্তু মাত্র ১৩ বছর বয়সে স্কুল ছেড়ে দেওয়ার পরপরই রহমান তার প্রথম অপরাধটা করে বসে। একজনকে ছুরি মারে সে। আর এটাই ছিল, বলতে পারেন, লিয়ারির আন্ডারওয়ার্ল্ডে তার অফিশিয়াল এন্ট্রি। এরপর থেকে পেছনে ফেরার আর কোনো রাস্তাই খোলা ছিল না। কিন্তু এরপর যা ঘটে তা ছিল কল্পনারও বাইরে। তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। শুধুমাত্র একটা গুজবের উপর বিশ্বাস করে সে তার নিজের মাকে খুন করে। বলা হয় যে এই ঘটনার পর তার ভেতর থেকে মানবিকতার শেষ অংশটুকুও যেন মরে যায়। সে পুরোপুরি একজন পাষাণ হৃদয়ের অপরাধীতে পরিণত হয়। তো একজন পাষাণ হৃদয়ের অপরাধী থেকে সে কিভাবে লিয়ারির অবিসংবাদিত বাদশা হয়ে উঠল? চলুন এবার তার ক্ষমতার শীর্ষে ওঠার গল্পটা দেখা যাক। কিভাবে ভয় আর কৌশলকে কাজে লাগিয়ে সে নিজের সাম্রাজ্য তৈরি করেছিল। তার উত্থানের রাস্তাটা কিন্তু বেশ গোছানো ছিল। দেখুন, ২০০০ সালের শুরুর দিকে সে ছিল গ্যাংলর্ড হাজি লালুর শিষ্য। তার কাছেই ড্রাগস, চাঁদাবাজি, পুলিশকে কিভাবে সামলাতে হয় এই সব শেখে। এরপর ২০০১-এ যখন হাজি লালু জেলে যায়, সেই সুযোগটা সে কাজে লাগায়, ক্ষমতাটা নিজের হাতে নিয়ে নেয়। আর ২০০৩ সাল থেকে তার কাজিন উজাইর বালোচের সাথে মিলে সে প্রতিপক্ষ আরশাদ পাপ্পুর বিরুদ্ধে নামে। শুরু হয় এক ভয়ঙ্কর গ্যাং ওয়ার, যেটা প্রায় ৬ বছর ধরে চলেছিল, আর তাতে ৮০০রও বেশি মানুষ মারা যায়। মানে প্রত্যেকটা পদক্ষেপই ছিল খুব হিসাব করা। কিন্তু এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে। রহমানের ছিল দুটো চেহারা। একদিকে সে ছিল ভয়ঙ্কর গ্যাংস্টার, ড্রাগ পাচার, চাঁদাবাজি, অপহরণ, এসব তো চলতই। কিন্তু অন্যদিকে লিয়ারির মানুষের কাছে সে ছিল একজন রক্ষাকর্তা। সে স্কুল খুলে দিত, এলাকার গরিব মানুষকে খাবার, ওষুধ দিত। আসলে এটা ছিল তার সবচেয়ে বড় কৌশল। অপরাধ থেকে আসা টাকা দিয়েই সে সমাজসেবা করত। আর এর ফলে একদিকে মানুষ তাকে ভয় পেত, আবার অন্যদিকে তাকে অন্ধভাবে সমর্থনও করত। তার প্রতি একটা প্রশ্নাতীত আনুগত্য তৈরি হয়েছিল। আর তার সবচেয়ে চালাক পদক্ষেপটা ছিল পিপলস আর্মেন্ট কমিটি বা পিএসসি তৈরি করা। নামে ছিল শান্তি কমিটি, কিন্তু এর আসল উদ্দেশ্য ছিল লিয়ারির বাকি গ্যাংগুলোকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা। আর এটাকে সে তার রাজনৈতিক শক্তি দেখানোর একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা শুরু করে। তো ব্যাপারটা হয়ে দাঁড়ালো একটা দেয়া নেওয়ার সম্পর্ক। একদিকে পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি, আর অন্যদিকে রহমান ডাকাত। পিপিপি দেখল যে রহমানকে দিয়ে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ এমকিউএমকে লিয়ারি থেকে সরানো যাবে, তো তারা পিএসসিকে ব্যবহার করা শুরু করল। আর বিনিময় রহমান কি পেল? সে পেল রাজনৈতিক সুরক্ষা আর আইনি নিরাপত্তা, মানে পুলিশ তাকে ঘাঁকাত না। পিপিপির বড় নেতা জুলফিকার মির্জার মতো লোকেরা ছিল তার পেছনে। সোজা কথায় অপরাধ আর রাজনীতির এক ভয়ঙ্কর আঁতাত। কিন্তু ক্ষমতার এই খেলায় একটা সমস্যা আছে। যে ঘুঁটি, সে যখন নিজেই খেলোয়াড় হয়ে উঠতে চায় তখন বিপদ। ঠিক তাই হলো।
একটা সময়ের পর পিপিপি বুঝতে পারল রহমান আর তাদের হাতের পুতুল নেই। সে নিজেই একটা বড় শক্তিতে পরিণত হয়েছে, যা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে আর সম্পদ ছিল না, হয়ে উঠেছিল একটা হুমকি। তো আমরা তার উত্থান দেখলাম, তার রাজনৈতিক যোগাযোগ দেখলাম। এই সব কিছু মাথায় রেখে চলুন আবার সেই রাতের ঘটনায় ফেরা যাক। তার জীবনের শেষ মুহূর্তগুলো নিয়ে যে দুটো আলাদা গল্প আছে, সেগুলো মিলিয়ে দেখলেই হয়তো আমরা আসল সত্যটা খুঁজে পাব। গল্প দুটো কিন্তু একেবারে বিপরীত। পুলিশের ভাষ্য অনুযায়ী স্টিল টাউনের কাছে তাদের সাথে রহমানের তুমুল বন্দুকযুদ্ধ হয়, আর সেখানেই সে মারা যায়। একটা হুট করে ঘটে যাওয়া ঘটনা। অন্যদিকে আদালত পরে যে রায় দেয় তা একেবারে অন্য কথা বলে। আদালতের মতে এটা কোনো বন্দুকযুদ্ধ ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত সাজানো এনকাউন্টার। সোজা কথায় একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। তাহলে সত্যি কোনটা? চলুন ফরেনসিক প্রমাণগুলো দেখি। অটোপসি রিপোর্টে দেখা যায় গুলিগুলো খুব কাছ থেকে করা হয়েছিল, মাত্র ৩-৪ ফুট দূর থেকে। আর গুলিগুলো লেগেছিল ঠিক মাথা আর বুকে, অর্থাৎ একেবারে মোক্ষম জায়গায়। আদালত বলে একটা এলোমেলো গোলাগুলির মধ্যে এত নিখুঁতভাবে গুলি লাগাটা প্রায় অসম্ভব। এই প্রমাণগুলো আসলে একটা নিয়ন্ত্রিত হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করে, পুলিশের বন্দুকযুদ্ধের গল্পের সাথে মেলে না। তবে সবচেয়ে বড় প্রমাণটা আসে রাজনীতির ভেতর থেকেই। রহমানের রাজনৈতিক পৃষ্ঠপোষক সেই পিপিপি নেতা জুলফিকার মির্জা পরে এক সাক্ষাৎকারী নিজেই স্বীকার করেন যে রহমান ডাকাতকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা রাজনৈতিকভাবে অনেক উঁচু পর্যায় থেকে নেওয়া হয়েছিল। এই ঘটনার পর লিয়ারির চিত্রটা ছিল দেখার মতো। হাজার হাজার সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, তারা শোক করছিল, আর যে পিপিপিকে তারা সমর্থন করত সেই দলের পতাকা পোড়াচ্ছিল। তারা ততক্ষণে বুঝে গিয়েছিল যাকে তারা নিজেদের রক্ষাকর্তা ভাবত, সে আসলে বড় কোনো রাজনৈতিক খেলার একটা দাবার ঘুঁটি ছিল মাত্র, যার প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত রহমানের গল্পটা আসলে একটা বড় আয়নার মতো, যে আয়নায় একটা সিস্টেমের ব্যর্থতার ছবি দেখা যায়, যেখানে দারিদ্র্য, বঞ্চনা আর রাজনৈতিক দুর্নীতি মিলে এমন চরিত্র তৈরি করে। তাই প্রশ্নটা থেকেই যায়, আসল গ্যাংস্টার কে? যার হাতে বন্দুক ছিল সেই রহমান, নাকি সে গোটা সিস্টেম যা তাকে তৈরি করেছে, নিজের প্রয়োজনে ব্যবহার করেছে আর তারপর ছুঁড়ে ফেলে দিয়েছে?